বাবা কি চেঞ্জ পুরী স্টেশন। আমাদের ডেস্টিনেশন শ্রীধাম নীলাচল পুরী স্টেশনে। হাই এভরিওয়ান, আমি স্বাগত, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে, আর এখন ঘড়ির কাঁটায় ভোর 5:27। তো সুপ্রভাত জানাই সকল দর্শক বন্ধুদেরকে। তো অনেকদিন পর আবারও বেরিয়ে পড়েছি এক নতুন গল্পের সন্ধানে। আজকে আমাদের গন্তব্য কোনো আনন্দ জায়গা না, যেটা সবার কাছে কমন ডেস্টিনেশন হয়ে থাকে। আজকে আমরা যে জায়গায় যেতে চলেছি সেই জায়গাটা হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার জনপ্রিয় পর্যটন স্থান তথা সমুদ্র সৈকত নগরী এবং বাঙালিদের আবেগের জায়গা শ্রীধাম নীলাচল পুরীর পথে। তো হাওড়া থেকে পুরী পর্যন্ত আমরা যে ট্রেনে জার্নি করতে চাই সেই ট্রেনটা হলো 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার সময় সকাল 6:10 আর আমাদেরকে পুরী পৌঁছে দেবে তার দুপুর 12:35। অর্থাৎ এই ট্রেন সপ্তাহে সময় লাগছে 6 ঘন্টা 25 মিনিট। আর এই 6 ঘন্টা 25 মিনিটে ট্রেন সফরে আমরা 500 কিলোমিটার অতিক্রম করবো। আর এই 500 কিলোমিটার ট্রেন সফরের মাঝে থাকছে 7টা হর্ন। আর সেই সাথে আমরা যে বন্দে ভারত এক্সপ্রেসে যে ক্লাসে আমরা জার্নি করতে চলেছি সেটা হলো এসি চেয়ার কার বা সিসি। আর আমাদের এসি চেয়ার কারের কোচ নম্বর হচ্ছে C8 আর সিট নম্বর হচ্ছে 26 মিডল সাইড। এই প্রথমবার ভিডিও করতে গিয়ে কোনো প্রব কেসে পড়লাম, কারণ আমরা চেষ্টা করেছিলাম উইন্ডো সিট নেওয়ার জন্য। তো উইন্ডো সিট চেষ্টা করেও পাইনি, পেয়েছি সেই মিডল সিটে। তো এখন আমরা ট্রেনে উঠে দেখবো যদি কিছু অ্যাডজাস্ট করতে পারি তাহলে তোমাদেরকে পুরো ভিডিও ভালোভাবে কভার আপ করে দেখাতে পারবো। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সের সামনে, আর আমাদেরকে যেতে হবে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকে, যেখান থেকে পুরী বা দক্ষিণ ভারতগামী ট্রেনগুলো ছাড়ে। তো চলো যাওয়া যাক নিউ কমপ্লেক্সের দিকে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা আজকে আমাদের পুরী পর্যন্ত যাত্রা করার ফলে। আর সেই সাথে দেখতে পাচ্ছি যে বন্দে ভারত এক্সপ্রেস প্রতিটা মানুষের মধ্যে একটা কৌতূহল উদ্দীপনা রয়েছে এখনও পর্যন্ত। কারণ এই বন্দে ভারত এক্সপ্রেসকে কেন্দ্র করে প্রতিটা মানুষ তুলছে সেলফি এবং তুলছে ছবি। আমরাও ছবি তুলবো, কারণ আজকে এই ভিডিওর থাম্বনেল হিসেবে ইউজ হবে। ছবি তোলার পর আমরা সরাসরি চলে যাবো কোচ নম্বর সিটের দিকে, অর্থাৎ যেখানে আমাদের সিট রিজার্ভেশন পয়েন্ট রয়েছে। ঠিক আছে, আগে ছবিটা তুলে নিই, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের সিট রিজার্ভেশন পয়েন্টে। এসি চেয়ার কার আর দুটো রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার। সেই সাথে বলে রাখি আমাদের এই ট্রেন কিন্তু ইএমইউ টাইপ ট্রেন, কারণ এই ট্রেনে কিন্তু কোনো ইঞ্জিন থাকছে না, সেই জন্য এই ট্রেন কিন্তু একবারে ইঞ্জিনলেস ট্রেন। আর সেই সাথে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আজকে আমাদের এই নিয়ে আমাদের চ্যানেলে সেকেন্ড টাইম বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও হতে চলেছে এবং আমার লাইফে দ্বিতীয়বারের মতো সফল হতে চলেছে। এর আগে আমরা যখন প্রথম এনজেপি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস জার্নি করেছিলাম তখন ছিল সেটা ইনঅপারেশন স্পেশাল জার্নি। আর আজকে আমরা দ্বিতীয়বারের মতো হাওড়া থেকে পুরী যে বন্দে ভারত এক্সপ্রেস জার্নি করতে চলেছি সেটা হচ্ছে কমার্শিয়াল স্পেশাল জার্নি। এর আগে আমরা যখন এনজেপি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস জার্নি করেছিলাম সেটা ছিল স্যান ফ্রান্সিসকো বন্দে ভারত এক্সপ্রেস এবং 8 বছর
যে যার মতো নিই। হচ্ছে আমাদের সিট। চলে এসেছি আমরা এই মুহূর্তে আমাদের মিডল সিটে, যেটার নম্বর হচ্ছে 26। এই সিটটা হচ্ছে আমার, শুধু 26 আমাদের না, 26, 27 এবং তোমরা দেখতে পাচ্ছ 28, এই যে আমার হাতে সোজা সোজা। তো এইগুলো হচ্ছে আমাদের সিট রিজার্ভ রয়েছে, আমাদের 3টি সিট রিজার্ভ। আর আজকে আমার সাথে সফরসঙ্গী দুজন প্রতাপদা রয়েছে, হাই করি, আর প্রতাপদা বৌদি রয়েছে। তো এই তিনজনে মিলে আজকে আমরা যাব হাওড়া থেকে শুধু নীলাচল ধাম পুরীর পথে। আর আমাদের ট্রেন ছাড়তে 10 মিনিট সময় বাকি আছে। তো এখন আমরা যে অসুবিধাটা করেছি সেটা হচ্ছে যে উইন্ডো সাইড সিট পাইনি। আমাদের যিনি কো প্যাসেঞ্জার আছে তো তার সাথে আমরা একটু কথা বলে দেখি যে তিনি আমাদের সাথে অ্যাডজাস্ট করবেন, তাহলে আমরা উইন্ডো সিটে বসে খুব ভালোভাবে তাহলে কভার আপ করতে হবে। অ্যাকচুয়ালি আমাদেরকে একটু চেষ্টা করে দেখতে হবে, রিকোয়েস্ট করতে হবে, যদি পেয়ে যাই তাহলে ভালো, আর যদি না পাই তাহলে কষ্ট করে ভিডিও করতে হবে। যাই হোক, চেষ্টা করবো আজকে ভিডিওটা করার। তো এখন আমরা সেটা ব্যবস্থাটা করি। তো তোমাদের সাথে তাহলে একেবারে দেখা হচ্ছে ট্রেন ছাড়ে। দরজা বন্ধ হয়ে গেল, ঘড়ির কাটায় 6:10। 1 মিনিট আগেই দরজা বন্ধ করে দিল। ঘড়ির কাটায় এখন সকাল 6:10। একেবারে নির্ধারিত সময় হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আজকে আমাদের পুরী যাওয়ার অন্যতম সঙ্গী হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর এই পুরী বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে যদি বলতেই হয় তাহলে পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল 2023 সালের 20 সালে। আর এই পুরী বন্দে ভারত এক্সপ্রেস ভারতবর্ষের 16তম, পশ্চিমবঙ্গের 2য় এবং উড়িষ্যার 1ম বন্দে ভারত এক্সপ্রেস। আর এই পুরী এক্সপ্রেসের সার্ভিস সম্পর্কে যদি বলি তাহলে এই পুরী বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে বাকি সব দিনই হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়ার মধ্যে চলাচল করে। অর্থাৎ হাওড়া থেকে সকাল 6:10 এবং পুরী থেকে দুপুর 1:40 কিন্তু ছেড়ে যায়। আর আজকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকবে 80 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। আর এখন তো আমাদের ট্রেন তো হাওড়া থেকে ছেড়ে দিল, হাওড়া থেকে ছেড়ে একেবারে 112 কিলোমিটার ননস্টপ চলবে। 112 কিলোমিটার চলার পর দাঁড়াবে তার প্রথম স্টপেজ খড়গপুর জংশন। তো এই ট্রেন জার্নির টুকরো মুহূর্ত অভিজ্ঞতা আর প্রত্যেকটা জার্নির মতো এবারও কিন্তু আমি শেয়ার করে নেবো ঠিক তোমাদের সাথে। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো। যাই হোক, হ্যাঁ বসিনি না বেরোতে হবে না দেখ। তো বসে পড়েছি মিডিল সিটে। এই আমার পাশে বসে আছে আমাদের সঙ্গী সৈকত আর বৌদি। তো সবার সাথে তো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। আর অনেক ইনফরমেশান ট্রেন সম্পর্কে, অনেক ইনফরমেশান আর অনেক গল্প কথাবার্তা এখন অনেক বাকি আছে, সেগুলো ট্রেন জার্নির সাথে সাথে হয়ে যাবে, অসুবিধা নেই। এখন তো ট্রেন শুধু হাওড়া থেকে ছাড়লো। আর এখন আমরা একটু ঠিকঠাকভাবে মানে বসে নিই, অর্থাৎ একটু ফ্রেশ হয়ে নিই, ঠিকঠাকভাবে সিট পজিশন নিয়ে তারপরে তোমাদেরকে ভিডিওগুলো কভার আপ করে শেয়ার করছি। हम लोग का तीन सीट है। अच्छा, আমাদের ট্রেন হাওড়া ছাড়ার সাথে সাথেই কিন্তু টিটি এলো। টিটি এসে কিন্তু টিকিটগুলো চেকিং করে শুধু ওই সিট নম্বরগুলো নিয়ে গেল, আর পিএনআর নম্বরটা শুধু ওরা ভেরিফিকেশন করে গেল। আর সেই সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়তে কিন্তু 500 লিটার করে জলের বোতল কিন্তু আইআরসিটিসির তরফ থেকে দিয়ে দিয়েছে। আর সেই সাথে দিয়েছে হচ্ছে আমাদের এরকম একটা নিউজ পেপার, আনন্দবাজার পত্রিকা বেঙ্গলি। আমাদের খুবই পরিচিত নিউজ পেপার, যেগুলো আমরা বাড়িতে সবসময় পড়ে থাকি। তো ছাড়তে ছাড়তে পরিষেবা কিন্তু ওরা শুরু করে দিয়েছে। আর তোমরা যদি জানতে চাও যে এই পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ফিচার্স বা ফেসিলিটি কী আছে, তো আলাদা করে একটা কি দেখাবো, আলাদা করে কিছু নেই। এর আগে যখন এনজিপি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে যখন কভার করেছিলাম, যা ছিল ফিচার্স
বা ফেসিলিটি এই একই রয়েছে। আরও তো অবশ্যই আমি আরেকবার দেখিয়ে দেবো, এখনও ট্রেন জার্নির সাথে সাথে আমি তোমাদেরকে দেখি, এখনও তো অনেকটা রাস্তা বাকি পুরী পৌঁছাতে, তো সব হয়ে যাবে। সিম্পল কথা, এটাই আমাদের গল্প শেষ। আমরা এবার জার্নিটাকে খুব ভালো করে এনজয় করি আর সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। এই রাস্তাটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, যেটা কলকাতা সেকেন্ড ডুবলি ব্রিজ থেকে বেরিয়ে একেবারে সোজা মিশছে কোনা মোড় NH6-এর সাথে, একদম সাঁতরাগাছি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, অলরেডি ঢুকে গেছি। এই মুহূর্তে আমরা ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। সাঁতরাগাছি বেরোনোর পরেই কিন্তু আমাদের ট্রেন তার ম্যাক্সিমাম স্পিডে চলাচল শুরু করবে। সাঁতরাগাছি, তারপর মৌরিগ্রাম, তারপর আমদুল পেরিয়ে গেলে কিন্তু আমাদের ট্রেনের স্পিড বাড়াবে, অর্থাৎ 130 কিলোমিটার গতি লেগে চলবে। স্টিপিং ব্লুবেরিয়া। বালিচর। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:42, আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথে ফার্স্ট স্টপেজ খড়গপুর জংশন। খড়গপুরে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 7:38, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 4 মিনিট দেরিতে খড়গপুর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর সেই জন্য কিন্তু আমি আর ট্রেন থেকে বাইরে নামলাম না, তোমাদেরকে স্টেশনটা দেখিয়ে দিলাম। তো খড়গপুর যে আমাদের এই ট্রেনের দাঁড়ানোর কোনো সময় ঠিক নেই, আর সেই সাথে খড়গপুর যেহেতু জাংশন স্টেশন থেকে খড়গপুর থেকেও কিন্তু লাইন আলাদা হবে। আমরা যেহেতু হাওড়ার দিক থেকে এলাম, তাই হাওড়ার দিক থেকে আসা লাইনটা 3টে ভাগে ভাগ হয়ে যাবে। বাঁ দিকের লাইনটা চলে যাবে নারায়ণগড় হয়ে ভদ্রকের দিকে, অর্থাৎ যেটা আজকে আমরা জার্নি করবো। সোজা লাইনটা চলে যাবে ঝাড়গ্রাম হয়ে টাটানগরের দিকে, আর একেবারে ডান দিকের লাইনটা চলে যাবে মেদিনীপুর হয়ে আদ্রার দিকে। আর খড়গপুর থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে আমাদের যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ বালাসোর বা বালেশ্বর। আর সেটা বলে রাখি, আমাদের এই ট্রেনের খড়গপুর জংশনই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে শেষ স্টপেজ। এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে গেলে কোনো স্টপেজ থাকছে না, একেবারে ডাইরেক্ট আমরা এরপরে প্রবেশ করব উড়িষ্যা রাজ্যে, এবং উড়িষ্যা রাজ্যে প্রবেশ করার পর থাকবে তার প্রথম স্টপেজ এবং আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ বালাসোর।
আর তোমাদের মতো দর্শক বন্ধুদের কাছে আজকে একটা প্রশ্ন দেওয়া থাকতো। আমরা সবাই জানি যে খড়গপুরকে বলা হয় রেলের শহর, কিন্তু এই খড়গপুর স্টেশনের সাথেও কিন্তু একজন মানুষের কর্মজীবনের কাহিনী জড়িয়ে আছে, যে এখন গোটা বিশ্বে কিন্তু জগৎজোড়া নাম করেছে। তো সেই মানুষটির নাম কি? আর সেই সাথে আমাদের খড়গপুরে যেহেতু ITI আছে, আমরা ভালো করে জানি এই ITI একজন ছাত্র যিনি আমাদের ভারতীয় রাজনীতির বর্তমানে তার সাথে যুক্ত রয়েছে। সেই মানুষটি আজ তার সমস্ত উত্তরগুলো কিন্তু আজকে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে জানো। আর যারা সঠিক উত্তর দেবে তাদের কিন্তু একটা করে রিপোর্ট টিকটিকি লজেন্স। মিথ্যে কথা না, সত্যি কথা। তো যাই এবার জায়গায় গিয়ে বসি আর তোমাদেরকে বাকি জার্নিটা কভার করে দেখাবো। আর খড়গপুর থেকে আমাদের ট্রেন একেবারে 2 মিনিট পরেই ছেড়ে দিল। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:44, মানে প্রায় 8:45। কি ট্রেন দেখুন, কি ট্রেন ছাড়ার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার একেবারে পাল্টে গেছে, মানে আকাশের চেহারা এখন মেঘলায় পরিণত হয়েছে। আমরা হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত দেখেছিলাম রোদ ছিল, আকাশ পরিষ্কার ছিল, এখন দেখছি আকাশ মেঘলা। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে, যা পরিস্থিতি বলছে। স্টেশন বেরিয়ে গেল। আচ্ছা, আমাদের ট্রেন এখন এই মুহূর্তে ক্রস করলো অন্দুয়া স্টেশন। আর এই অন্দুয়া স্টেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ রেলওয়ে স্টেশন। এরপরে আমরা প্রবেশ করবো আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। আর উড়িষ্যা ঢোকার পর আসবে তার প্রথম স্টেশন লক্ষণনাথ রোড। অন্দুয়া স্টেশন এটা, আচ্ছা লক্ষণনাথ রোড। আমরা অলরেডি প্রবেশ করে গেছি উড়িষ্যা রাজ্যে। জল কোনো টিউবওয়েল কেউ করতে পারবে না, বোরওয়েল করতে পারবে না। ଦୟାକରି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଜିନିଷ ସାଙ୍ଗରେ ନେବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:07। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ বালাসোর বা বালেশ্বর। আর বালাসোরে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 8:58, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 9 মিনিট দেরিতে বালাসোর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। যেহেতু দেরিতে এসে তাই আমি স্টেশন থেকে নামছি না, কারণ তোমরা তো জানো বন্দে ভারত কি ট্রেন, এই দেশের ট্রেনের মতো না, একেবারে মেট্রো সিস্টেম, অটোমেটিক ডোর ওপেন হয়, ডোর ক্লোজ হয়, তাই কোনো রিস্ক নিতে চাইছি না। আর বালাসোর স্টেশন কোনো জংশন স্টেশন না, বালাসোর হচ্ছে সামরিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র এলাকা। আর সেই জন্য বালাসোরকে বলা হয় মিসাইল সিটি অফ ইন্ডিয়া। আর বালাসোর থেকেও কিন্তু যাওয়া যায় দুটো কমপ্লিট ডেস্টিনেশন, সেগুলো হলো বাগদা সি বিচ এবং ধুবড়াগড়ি সি বিচ। বালাসোর থেকে দুটো ডিস্টেন্স হলো ওই 15 থেকে 20 কিলোমিটার মতো হবে। তো ওই জায়গাগুলো কিন্তু তোমরা খুব সহজে বালাসোর থেকে নেমে ঘুরে আসতে পারো। আর বালাসোর থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে তার পরবর্তী স্টপ ভদ্রক। এটাই, হ্যাঁ 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 ঠিক আছে, তুই আবার পৌঁছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা স্কিপ করছি বালাসোর থেকে 2-3টে স্টপেজ পরে উড়িষ্যার বাহানাগা বাজার রেলওয়ে স্টেশন। এই বাহানাগা বাজার রেলওয়ে স্টেশন এখন আতঙ্কের রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ এই স্টেশনে গত বছর অর্থাৎ 2023 সালের 2রা জুন শালিমার থেকে আপ চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিল। করমণ্ডল এক্সপ্রেসে খুব দুর্ঘটনা ঘটেছে তা না, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কারণের জন্য উল্টো দিক থেকে আসা যশবন্তপুর হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেসে লাস্টের বেশ কয়েকটা কামরাও কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয়। তো এখন সেই জায়গায় আমরা অতিক্রম করছি, দেখে সত্যিই খুব ভয়ঙ্কর লাগছে। কী বলবো, মানে সেই সময়টা কী ঘটেছে। বানাগা বাজার ঢুকে আছে, পাওয়া যাবে এদিকে স্টার্ট করব, মালগাড়ি ঢুকে গিয়ে তো গন্ডগোল হয়ে গেল। করব, হ্যাঁ চলে গেল। সব থেকে দুটো জিনিস বাজে হলো, এক, এই বাহানাগা বাজার রেলওয়ে স্টেশন যখন ঢুকলো ভেবেছিলাম তোমাদেরকে দুর্ঘটনাগ্রস্ত ওই করমণ্ডল এক্সপ্রেস সেটা দেখাবো,
সেটা দেখাতে পারলাম না, কারণ লুপ লাইনে ঢুকিয়ে দিয়েছে মালগাড়ি, আর ওইদিকে থার্ড লাইনে কাজ হচ্ছিলো বলে কিন্তু কোনো কোচই নেই। আর সেই সাথে বাহানাগা বাজারে আমরা যখন ঢুকছি দেখছি পুরো মালগাড়ি দুই ধারে পুরো স্টেশনটাকে গার্ড করে দিয়েছে, বোঝাই গেল না, যার জন্য আমি তোমাদের কিছু বলতে পারলাম। আর 2 নম্বর একটা সমস্যা হলো, আমি ঠিক বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম ডাউনে হুসুস করে বেরিয়ে গেল পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। সেটা ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, সেটা আর হলো না, এটা মানে একটু অসুবিধা হয়ে গেল। আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, হাওড়া থেকে পুরী দিনের বেলায় পৌঁছানোর জন্য, মানে দিনের বেলায় জার্নি করার জন্য যেমন বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, তেমনি ঠিক পুরী থেকে হাওড়া দিনে দিনে জার্নি করার জন্য কিন্তু রয়েছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। দিনে দিনে তোমরা উভয় দিক থেকে দুটো ট্রেনে তোমরা কিন্তু জার্নি করতে পারবে। মানে বাইরের যদি সিনারিগুলো যদি তোমরা দেখতে চাও, খুব ভালো সিনারি আমি দেখতে পাচ্ছি। মানে মানে বালাসুর ছাড়ার পরে পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর। মানে সেই অনেক দিন আগে, বহু যুগ আগে যখন এসেছিলাম পুরী লাইনে, তখন আমি সে দেখেছিলাম পাহাড়, আর আজ দেখলাম পাহাড়। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকে যাবে ভদ্রক, ওই মিনিট 20-এর মধ্যে। আর ট্রেন একটু লেটেই চলছে, কারণ জায়গায় জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, আবার স্লো চলছে, এইভাবে মানে ট্রেন চলছে, ক্লিয়ার করা যাবে। তো ভদ্রক বেরিয়ে যাবে, তারপরে আমরা কোনো ব্রেকফাস্ট, চাপ নেই, সব কিছুই খুলে তোমাদেরকে আমি দেখাবো, তাই নো টেনশন। অনেকদিন পর সব পাহাড় হয়ে যাচ্ছে। রানীতা ভদ্রক, ভদ্রক আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন সকাল 9:47। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথে তৃতীয় স্টপেজ ভদ্রক। ভদ্রকে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 9:40, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট দেরিতে ভদ্রক স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ যেহেতু লেটে প্রবেশ করেছে তাই ট্রেনের দরজা যখন তখন কিন্তু বন্ধ হয়ে যেতে, নো রিস্ক। যাই হোক, আর ভদ্রক কোনো জংশন স্টেশন না, ভদ্রক হচ্ছে উড়িষ্যা জেলার একটি উড়িষ্যা রাজ্যের একটা জেলা এবং সেই সাথে শহর এলাকা। আর ভদ্রকালীর মন্দির এখানে রয়েছে, তাই ভদ্রকালীর মন্দিরের নাম অনুসারে কিন্তু এই ভদ্রকের নামকরণ হয়েছে। আর ভদ্রক থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে তার পরবর্তী স্টপ যাজপুর কেওনঝর রোড। আর আমরা হাওড়া থেকে প্রায় 293 কিলোমিটার পথ অতিক্রম করছি, এখনও আমাদের 207 কিলোমিটারের পথ অতিক্রম করতে বাকি আছে। তো আমরা ট্রেনে দেখতে পাচ্ছি যে আমাদের কোচের ভেতরে আইআরসিটিসির ক্যাটারিং স্টাফরা ঘোরাঘুরি করছে, প্রত্যেক প্যাসেঞ্জারকে তাদের ব্রেকফাস্ট প্রোভাইড করছে। তো আমাদের ব্রেকফাস্ট তো প্রোভাইড করছে না, কারণ আমাদের টিকিটের সাথে আমরা ব্রেকফাস্ট ইনক্লুড করিনি। তো সব কারণ আছে, সব কারণগুলো আমি খুলে বলবো। তো তার বদলে আমরা বাড়ি থেকে এরকম ব্রেকফাস্ট নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে রাখি। তো ওইটা থেকে বলবো একটু সামনে নিয়ে আসতে। তাই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি মঙ্গিনিসের এরকম ব্রেকফাস্ট, যেটায় রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান রোল আর রয়েছে এরকম চিকেন 65। এই যদি আমরা যে টিফিন করবো, আর সৈকতদার ব্রেকফাস্ট সকাল সকাল তাড়াতাড়ি করে নিয়েছে। তো আমিও সৈকতদা আমাকে বলছিল খাওয়ার জন্য, তখন আমার খাওয়ার ইচ্ছে ছিল, কারণ শরীরটা ঠিক সই লাগছিল না। সৈকতদা পাউরুটি এনে খেয়েছে, আমার পাউরুটি ঠিক সহ্য হয় না। আর বন্দে ভারতের ব্রেকফাস্ট বাদ দেওয়ার কারণ আছে, কারণ এদের ব্রেকফাস্ট পলিসি বা ক্যাটারিং পলিসি আমার খুব একটা ভালো লাগেনি। সেই জন্য আমি চাইছি যে বাড়ি থেকে খাবার নিয়ে গেলেই ভালো। ঠিক আছে, আমি খেয়ে নিই, আমাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাই। আগে মাঞ্চুরিয়ান রোলটা কাটো, এটা আগে আমরা খেয়ে নিই। কিছুই না, পাউরুটি আর ভেতরে চিকেনের ওই মশলাগুলো দিয়ে এবং আইটেমগুলো দিয়ে করা, ওইগুলো খাবো। তো খাবেন না নিই বলছি? আচ্ছা ঠিক আছে, যে খাচ্ছে না, লজ্জা পাচ্ছে।
আচ্ছা, ব্রেকফাস্টের সাথে সাথে তোমাদেরকে সবগুলো একটা ইনফরমেশন দিয়ে দিই, আমি বলতে ভুলেই গেছিলাম। এখন ব্রেকফাস্ট আমি কমপ্লিট করতে পারিনি। তো আমাদের ট্রেনের টিকিট প্রাইস, তো আমাদের হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট প্রাইস পড়েছে 1150 টাকা পার পার্সন। অর্থাৎ আমাদের 3 জনের টিকিট প্রাইস পড়েছে ওই 3399 টাকা মতো, মানে উইদাউট ক্যাটারিং চার্জেস। আমরা যদি ক্যাটারিং চার্জেস ইনক্লুড করতাম তাহলে আমাদের পড়তো 1245 টাকা। এবার বলে রাখি, হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে এসি চেয়ার কারে টিকিট প্রাইস হচ্ছে 1245 টাকা। আর তোমরা যদি এক্সিকিউটিভ চেয়ার করে জার্নি করতে চাও তাহলে কিন্তু পড়বে হচ্ছে 2400 টাকা। আর বন্দে ভারত এক্সপ্রেসের ক্যাটারিং পলিসি বা ক্যাটারিং সার্ভিস যেটা কেন আমরা বাদ দিয়েছিলাম, এদের খাবারের আইটেম কম, কোয়ান্টিটি কম, খাবারের কোয়ালিটিও খুব একটা ভালো না, আর খাবারের মানে যে দেওয়ার যে পলিসি সেটাও ভালো না। আমার পছন্দ হয়নি এবং অনেকের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, সেই জন্য কিন্তু আমরা ক্যাটারিং সার্ভিসটা বাদ দিই, যার ফলে কিন্তু ক্যাটারিং সার্ভিসটা আমাদের মাইনাস হয়ে গেছে। আর টিকিটের টাকাটা কিন্তু কেটে দেওয়ার জন্য আমাদের ভাড়াটা কিছুটা হলো কম করেছে, ওই 120 টাকা মতো কম করেছে। আর আমাদের তো ওই টিকিট কেটেছি ওই শুধু 1125 টাকা নয়, আমরা অনলাইনে টিকিট কেটেছি, কারণ অনলাইনে টিকিট কাটলে ওই এক্সট্রা ফেয়ার অ্যাড হয়, ওই আইএসটিডি চার্জটা নেই। আর বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু বেসিক্যালি ফেয়ার কিন্তু ফিক্সড ফেয়ার, অর্থাৎ কোনো ডাইনামিক বা ফ্লেক্সি ফেয়ার কিন্তু বসানো নেই। তোমরা জার্নি করার 3 মাস আগে টিকিট কাটো না কেন, সে 1245 টাকা তো এসি চেয়ার কাটে, এবং জার্নি করার 3 দিন আগে টিকিট কাটো না কেন, সেই পড়বে হচ্ছে 1245 টাকা। ভাড়া কিন্তু ওরকম ওঠানামা করে না, প্যাসেঞ্জার ডিম্যান্ডিং থাকে। তো এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের মূল বিষয়। তো আমি ব্রেকফাস্টটা পুরোটা সেরে নিই, তারপরে আবার আগের পর্যায়ে ফিরে আসছি। Station and put down. Passengers with current destination are opted for catering to be provided for vegetarian. দ্বিতীয়বারের মতো বন্দে ভারত এক্সপ্রেসে আমরা যে জার্নি করছি, তাও আবার কমার্শিয়াল রানে। তো তোমাদেরকে বলেছিলাম যে বন্দে ভারত এক্সপ্রেসে আবার নতুন ফিচার্স বা ফেসিলিটি কী দেখাবো, কোনো তফাৎ নেই আগের এনজেপি পাটনা বন্দে ভারতে যা দেখিয়েছিলাম হাওড়া পর্যন্ত সেটা বলেছিলাম। তাও ভাবলাম যে না দেখালেই নয়, বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করছি যখন, ডিউটি আমার, তাও দেখিয়ে রাখি, ছুটিতে দেখিয়ে রাখি। এরকম এই যে স্ক্রিন টাচ লাইট, টাচ করলাম নিভে গেল, টাচ করলে জলে। এরপরে রয়েছে এরকম টেবিল, যে টেবিলটা তোমরা খুলে এখানে কিছু খাবার রেখে খেতে পারবে বা কোনো কিছু কাজ করতে পারবে। এরকম বটল হোল্ডার রয়েছে বটল রাখার জন্য, ফুট রেস্ট রয়েছে, যতটা খুশি পারো পা তুলে পাটাকে আরাম দেওয়ার জন্য করে করতে পারো। রয়েছে ম্যাগাজিন হোল্ডার, আর রয়েছে সিটের তলা এরকম আমার হাতে সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ এই চার্জিং পয়েন্ট, অর্থাৎ ডুয়াল সিস্টেমে তোমরা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট চার্জ দিতে পারবে, প্লাগ সিস্টেমে হোক আর ইউএসবি কেবল সিস্টেমে হোক। আমি বর্তমানে এই ফোনটা চার্জ দিচ্ছি এই ইউএসবি কেবল দিয়ে। আর সেই সাথে রয়েছে এখানে এরকম প্যাসেঞ্জার অ্যালার্ম, আর রয়েছে এরকম লাগেজ রাখার ডেক ওপরে, খুব লার্জ এই ডেকগুলো, অনেক বড় বড় লাগেজ ওঠানো যাবে। আর সেই সাথে রয়েছে মুখে যাতে রোদ না পড়ে এরকম স্ক্রিন গার্ড, এই যে নামালাম, যতটা পারবে তোমরা নামিয়ে দিতে পারবে। যদি মুখে রোদ পড়ে তাহলে স্ক্রিন গার্ড নামিয়ে দিতে পারবে, আবার রোদ না থাকলে স্ক্রিন গার্ড তুলে দিতে পারবে। এরকম হচ্ছে সিস্টেম। আর প্রত্যেকটা কোচে রয়েছে এরকম সিসিটিভি, আর সেই সাথে রয়েছে এরকম টকব্যাক সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ। সেই সাথে তোমরা দেখো এরকম ট্রেনের গায়ে এরকম ডিসপ্লে, কম্পিউটারাইজ ডিসপ্লে লাগানো রয়েছে, যেখানে দেখাচ্ছে পরবর্তী স্টেশন কটক জংশন, হাওড়া থেকে পুরী, টাইম, ডেট, আর সেই সাথে টপ স্পিড কত, আর সেই সাথে এখানেও দেখাচ্ছে কোচ নম্বর কত লেখা রয়েছে C8। আর যদি বাথরুমের পজিশান এখন কি, যদি বাথরুমে কেউ থাকে তাহলে সেটা থাকতো লাল, কিন্তু এখন যেহেতু কেউ নেই তাই দেখাচ্ছে সবুজ, অর্থাৎ দুধারের দুই দিকে। যেমন এখানেটা দেখাচ্ছে লাল, অর্থাৎ এই দিকের বাথরুমটায় কিন্তু কেউ রয়েছে। এই সিস্টেম কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, ফেসিলিটি বা ফিচার্স দারুণ। আর এরকম অটোমেটিক ডোর তো রয়েছে, দেখি এই যে টিপলাম খুলে গেল, বেরিয়ে যাওয়া যাচ্ছে। আর কোচের বাইরেও এরকম সিসিটিভি রয়েছে, দেখতে পাচ্ছ একদম দরজার উপরে রয়েছে। ইভেন দুই ধারের দিকে দরজা, অর্থাৎ যে এন্ট্রি যে পয়েন্ট বা এক্সিট পয়েন্ট, এই যে দরজার উপরেও কিন্তু সিসিটিভি লাগানো, এখানে একটা দরজা লাগানো রয়েছে, ঠিক এই দিকের দরজাটাও কিন্তু লাগানো রয়েছে। আর পুরো একেবারে নন স্মোকিং জোন, স্মোক করলে কিন্তু এই ট্রেনে অ্যালার্ম বেজে উঠবে, তার কিন্তু কারণ দেওয়া রয়েছে সব কিছু, ঠিক আছে। এখানে এরকম ওই
প্যাসেঞ্জার টকব্যাক সিস্টেম আছে। এমার্জেন্সি কোনো ব্যাপার হলে এই সুইচটা টিপে যাত্রীরা সরাসরি ড্রাইভার অথবা গার্ডের সাথে যোগাযোগ করতে পারে কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য। সব কিছু ব্যবস্থাই কিন্তু এই ট্রেনে করা রয়েছে। আর সেই সাথে তোমাদেরকে দেখিয়ে রাখি বন্দে ভারত এক্সপ্রেসে এই যে সিট, আমরা যে সিসি কোর্সে জার্নি করছি এগুলো সব পুশ ব্যাক সিট, খুবই আরামদায়ক। তো চাইলে তোমরা এখন সুইচ টিপে সিটটাকে পুশ করতে পারবে, অর্থাৎ আমি যে সিটটা ফেললাম, সিটটা হেলে গেল, আবার এরকম সুইচটা টিপে সিটটা সামনে উঠে আসবে। এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ফিচার্স। আলাদা করে দেখানোর কিছু নেই, তাও আমি আরেকবার দেখিয়ে রাখলাম। এর আগে তো আমি দেখিয়েছি, আশা করি তোমরা তো বুঝে গেছো যে কোনো কিন্তু তফাৎ নেই আগের বন্দে ভারত এক্সপ্রেসে যে জার্নি করছে। আর ভদ্রক তো ছেড়ে দিলে আমাদের ট্রেন এরপরে ঢুকবে কিছুক্ষণের মধ্যে জাজপুর কেওনঝড় রোড। এটা না তুমি নিয়ে নাও। আরামের সাথে আমরা বন্দে ভারত এক্সপ্রেসের তো জার্নি করেই যাচ্ছি। তো আমার সাথে তো সবার সঙ্গে আজকে পুরী যাওয়ার সৈকতদা তো রয়েছে। সৈকতদা একটু হাই করে দিন। তো সৈকতদাকে আমি জিজ্ঞাসা করছি কেমন লাগছে আজকে, মানে এরকম কমফোর্টেবল বন্দে ভারত জার্নিতে। আমাদের বেশ কমফর্ট ফিল হচ্ছে, মানে ট্রেন যেন হুস করে এত মানে ফাস্ট বেরিয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছি না যে এত তাড়াতাড়ি ট্রেনটা মানে ভদ্রক পেরিয়ে যাওয়ার জাজপুর কেওনঝড় ঢুকতে যাবে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ইনফ্যাক্ট শতাব্দীতে আগে ট্রাভেল করবো, বন্দে ভারতে ট্রাভেল করিনি। ভালো লাগছে। এখন অব্দি আমাদের ট্রাভেল জার্নি ইজ গুড। হাওড়া থেকে আমরা 6:10-এ বেরিয়েছি। এখন অব্দি ট্রেন মোরাললেস অন টাইম একটু অন টাইম, মানে ওই 10-15 মিনিটের মতো ওই লেটে আমরা ভদ্রক পার করে এখন জাজপুর কেওনঝড় ঢুকছে। দেখা যাক, পুরীতে আমাদের শিডিউল টাইম 12:25। দেখা যাক, আমরা নির্ধারিত সময় ঢুকে যাবো। আর আপনি বলছিলেন না যে এখন শতাব্দীতে শতাব্দী বেস্ট, তো আমি এখন মনে করি মানে শতাব্দী কিন্তু এখন পুরো মানে সেকেন্ড পজিশনে চলে এসেছে এই পুরী থেকে কলকাতার মধ্যে যাতায়াত। মানে এখন সব থেকে ফাস্টেস্ট ট্রেন কিন্তু এখন হাওড়া বন্দে ভারত। আর সেকেন্ডে রয়েছে শতাব্দী, তারপরে রয়েছে আমাদের শিয়ালদা দূরত্ব। সেটা কিন্তু আমি শতাব্দী রুটে চলি, শতাব্দী চলে। আমি 2বার শতাব্দী চলি, এনজেপি শতাব্দী 2বার, আর শতাব্দী 1বার। তো মানে এমনি জার্নি ওকে, যাই হোক। আর এমনি বসে আছি তো না, নিতে আমরা ডিস্টার্ব করতে চাইছি না, তো ঘুমাচ্ছে তো ঘুমা। এই ট্রেন জার্নিতে প্যাসেঞ্জার দাদা আমাদের সাথেও, সেও জার্নির মজা নিচ্ছে বন্দে ভারতে। কেমন লাগছে একটু বলুন, কোথেকে আসছে? তো ওনার সাথে এই ট্রেন জার্নিতে গল্প করতে করতে ট্রেন জার্নি করছি, তো খুব ভালো লাগছে। তো কেমন লাগছে বলুন আজকে জার্নি? হ্যাঁ, সব দিক থেকে বলছেন যে মানে ফার্স্ট ক্লাস Please deboard carefully কেমন লাগছে বলুন? only after the train has come to a complete halt. এমনি কেমন, মানে ট্রেন কেমন? ট্রেনটা অ্যাট্রাকশন তো সবার কাছে, মানে সেটা কিন্তু আমাদের মানে এখন বন্দে ভারত এখন সবার কাছে এখন হয়ে গেছে মানে ফার্স্ট চয়েস, যেখানেই যাবে। আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ঢুকছে জাজপুর কেওনঝড় রোড, অর্থাৎ আমাদের যাত্রাপথের 4র্থ স্টপে। তো যাই হোক, অনেক কথা বলে ভালো লাগলো। তো এবার আমরা সেই জাজপুর কেওনঝড় রোড স্টেশনে একটু কভার করে নিই। দুটো ডিস্ট্রিক্ট যাওয়ার এরপরই কত এরপরে কত ঠিক আছে। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন সকাল 10:13। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের 4র্থ স্টপেজ জাজপুর কেওনঝড় রোড। কেওনঝড় রোড স্টেশনে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 10:07, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট দেরিতে জাজপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর একটু দেরিতে ঢুকেছে, তাই বলে তো রাখলামই, দাঁড়ানোর কোনো প্রশ্ন। জাজপুর কেওনঝড় রোড স্টেশনটার প্ল্যাটফর্ম কি নিচু আমরা দেখতে পাচ্ছি, কতটা গ্যাপ দেখো, এবার উঠতে গেলে মানে অনেকটাই টাইম লাগবে। আর জাজপুর কেওনঝড় রোড কোনো জংশন স্টেশন না, জাজপুর কেওনঝড় হলো উড়িষ্যা রাজ্যের একটা জেলা এবং সেই সাথে
শহর এবং পৌরসভা এলাকা। আর যেহেতু যাজপুর কেওনঝর যে শহর, সেই শহর থেকে 2-3 কিলোমিটার দূরে এই স্টেশনটা হয়েছে বলে সেই জন্য এই স্টেশনের নামকরণ কিন্তু হয়েছে যাজপুর কেওনঝর রোড। আর যাজপুর কেওনঝর রোড থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে আমাদের যাত্রাপথের পঞ্চম স্টপেজ এবং তার পরবর্তী স্টপ কটক জংশন। ডাউন করমণ্ডল এক্সপ্রেস, সরি চেন্নাই মেল। হ্যাঁ, এই দেখো একটা ব্রিজ যাচ্ছে, এটা মহানদী। হ্যাঁ কি এখনো যাচ্ছে কোনো নদী ব্রিজটি? মহানদী, কটকের আগে কাটাজড়ি কি এই দূরে আপচে আপচে পাহাড় দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানেও পুরীতে তো বৃষ্টি হচ্ছে। দারুণ দারুণ, তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের সিনারিটা জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। মালভূমির পাহাড় একেই বলে। ঠিক কটক জংশন ঢোকার আগে এখন এই পাহাড়গুলো এরকম পড়ছে, দেখেও সত্যি খুব ভালো লাগছে। আমাদের সিট থেকে ছেড়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হলাম একটাই কারণে, কারণ আমাদের কোচের ভেতর এসিটা এত পাওয়ারফুল করে রেখেছে, মানে পুরো কোচ চিল্ড হয়ে গেছে, জাস্ট থাকা যাচ্ছে না, মানে গা কাঁপুনি দিচ্ছে। মনে হচ্ছে যে চাদর গায়ে দিয়ে মানে চুপচাপ ঘোমটা দিয়ে বসে থাকলে মনে ভালো হতো, তাহলে হয়তো যদি ঠান্ডাটা কাঁপুনি থেকে যদি আমরা রক্ষা পেতাম। তো সেটা তো সম্ভব নয়, যেন বাইরে এসেছি, বাইরে এসে কিছুটা ফ্রেশ করে নিচ্ছি, আবার ভেতরে ঢুকছি। আর আমাদের ট্রেন তো প্রায় অনেক স্পিডেই চলছে, প্রায় 130 কিলোমিটার পার আওয়ারে চলছে। আর যে স্পিডটা আমি যে শো করবো সেটাও আমি করতে পারছি না, কারণ পুরো সিস্টেম ঠিকঠাক মতো ইন্টারনেট কাজ করে, ঠিকঠাক মতো মানে লোকেশনও কাজ করছে না, যার ফলে কিন্তু তোমাদেরকে আমি সেটা দেখাতে পারছি না। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে কটক জংশনে। ট্রেন লাইনের প্যারালেল পুরো বয়ে যাচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে, ওই যে দেখতে পাচ্ছ ওই রাস্তাটা সোজা চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে মহানদী, যেটা উড়িষ্যার সব থেকে বড় নদী। আর ওই দূর দিয়ে আমি তোমাদেরকে দেখেছিলাম এর আগে, কলকাতা চেন্নাই হাইওয়ে চলে যাচ্ছে চেন্নাই থেকে। এই ট্রেনটি শীঘ্রই কটক জংশন স্টেশনে পৌঁছাবে। ঘড়ির কাঁটায় এখন সকাল 11:05। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের পঞ্চম স্টপেজ, অর্থাৎ যাজপুর কেওনঝরের পরবর্তী স্টপ কটক জংশন। কটক জংশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল সকাল 10:50, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট দেরিতে কটক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর যেহেতু লেটে উঠেছে, আমি তো আগেই করেছি, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আর সেই সাথে কটক যেহেতু জংশন স্টেশন, তাই কটক থেকেও কিন্তু লাইন আলাদা হয়। আমরা যেহেতু ভদ্রকের দিক থেকে, সেটা ভদ্রকের দিক থেকে আসা লাইনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। বাঁ দিকের লাইনটা কেটে বেরিয়ে চলে যাবে পারাদ্বীপের দিকে, আর মেন লাইনটা সোজা চলে যাবে ভুবনেশ্বরের দিকে, যে রুটে আজকে আমরা জার্নি করি। আর কটক থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে তার পরবর্তী স্টপ এবং আমাদের যাত্রাপথের 6ষ্ঠ স্টপেজ ভুবনেশ্বর। আর সেই সাথে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, আর এই কটক শহরে কিন্তু জন্মেছিলেন আমাদের ভারতের দেশনায়ক তথা মানে দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থানের জন্য কিন্তু আজ কটক শহর এত পপুলার হয়ে উঠেছে। পরবর্তী স্টেশন ভুবনেশ্বর। পরবর্তী স্টেশন। আর আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি যখন কন্টিনিউয়াস চলছে, সেটা তো চলবে। ট্রেন চলার সাথে সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে রাখতে চাই, সেটা হলো ওয়াশরুমের বিষয়। তো এর আগে আমি প্রথম যখন এনজেপি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করেছিলাম, তখন তোমাদেরকে ঠিক করে ওয়াশরুম দেখাতে পারিনি, কারণ একই রকমের ওয়াশরুম 2 রকম স্টাইলে লেখা। এটা দোষ ছিল ইন্ডিয়ান রেলওয়ে।
তো সেই জন্য ভুল রিভিউ আমি দিয়েছি। তো এবার আজকে সেই রিভিউ আমি আর ভুল দিতে চাই না, তাই আরেকবার ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে রাখতে চাই। তো আমি এখন ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম লেখা রয়েছে। এখন আমরা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমে ঢুকবো, দেখে নেবো। সত্যি ঢুকে ইন্টারনেটটা খারাপ হয়ে গেল, ওয়াশরুম পুরো ট্যাকট্যাক করতে চলে, আবার চিন্তা চলছে। আর সেই সাথে ফিল্ডটা কিন্তু অবশ্যই দিয়ে নেবে, ফিল্ডটা কিন্তু মাস্ট। এখানে রয়েছে এরকম হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য, রয়েছে ইলেকট্রনিক সুইচ মানে জল যাতে প্যানে স্প্রে করলে যাতে পড়ে, রয়েছে এখানে জেট স্প্রে, রয়েছে ফায়ার এক্সটিংগুইশ, সব কিছুই রয়েছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে নো স্মোকিং, মানে এখানে স্মোকিং অ্যালার্ম রয়েছে। কেউ যদি মনে করো যে বাথরুমে এসে স্মোক করবে তাহলে কিন্তু সেটা সম্ভব নয়, অ্যালার্ম বেজে যাবে, ধরা পড়ে যাবে। আর সেই সাথে রয়েছে এরকম হ্যান্ড ড্রায়ার তো কাজই করছে না। আর এখানে রয়েছে সফট ডিসপেন্সার, তোমরা দেখতে পাচ্ছ হাত দিচ্ছি, হাত দিলে তো কিছু সফট ওয়াশ তো পড়ে, সেটা তো পড়ছেই না। আর এই মিরারটা বেশ পরিষ্কার। আর এরকম ট্যাপ, এরকম ইলেকট্রনিক সিস্টেম ভালো একদিকে, আর বিচ্ছিরি বন্ধ বেরোচ্ছে। আর ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমের অবস্থা তো খুবই খারাপ। আর এই প্যানটা তো ইন্ডিয়ান স্টাইলের মতো না, তোমাদের দেখে বুঝি, সেই জন্য এটাকে ওয়েস্টার্ন স্টাইল বলা হয়। তো যাই হোক, আমরা এখন এবার বেরিয়ে যাবো খেলটা খুলে। এবার আমরা চলে এসেছি ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমে, দিয়ে দেখতে লেখা রয়েছে ইন্ডিয়ান স্টাইল। তো চলো এবার ঢুকে তোমাদেরকে সেটাও দেখিয়ে রাখি ইন্ডিয়ান স্টাইলের ফেসিলিটি কেমন। দরজাটা শক্ত করে করতে হয়, মানে এখনই 12টা বেজে গেছে দরজার। আর খিলটা কিন্তু অবশ্যই মাস্ট, সেটাও দেখিয়ে রাখলাম, ঠিক আছে, লাগছে না। এখানেও এরকম হ্যাঙ্গার রয়েছে জামা ঝোলানোর জন্য, এরকম ইলেকট্রনিক স্প্রে রয়েছে জল দিয়ে পরিষ্কার করার জন্য। আর এই প্যান্টটা তো ইন্ডিয়ান স্টাইলে, সেই জন্য ওয়াশরুমটা মানে ইন্ডিয়ান স্টাইল। আর এরকম কল রয়েছে, এরকম ম্যানুয়াল কল, খুলে জল পড়বে। আর এরকম সফট ডিসপেন্সার এখানেও রয়েছে, হাত দিচ্ছি পড়ছে না। হ্যান্ড ড্রায়ার রয়েছে, দেখতে পাচ্ছি হ্যান্ড ড্রায়ার কাজ করছে, খুব ভালো কাজ করছে। আর এখানেও রয়েছে এরকম নো স্মোকিং বলে ট্যাগ, অর্থাৎ এখানেও স্মোকিং অ্যালার্ম রয়েছে। কেউ যদি স্মোক করে তাহলে কিন্তু এখানেও ধরা পড়ে যাবে। আর সেই সাথে মিরারটা রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, তো এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুমের ফিচার্স। এবার আমরা বেরিয়ে যাবো ওয়াশরুম থেকে। আর দেখানো কিছু নেই, তো আমরা ওয়াশরুমে দেখি রাখুন যে বন্ধুবান্ধব এক্সপ্রেসের ওয়াশরুমগুলো কেমন। আর ওয়াশরুমগুলো সত্যি নোংরা করে ফেলেছে, আর বেশি বন্ধ ফেলেছে। আর অলরেডি দরজাগুলোর যে অবস্থা, 1 বছরের ট্রেনটার একদম 12টা বাজিয়ে দিয়েছে। এই ট্রেনটি শীঘ্রই ভুবনেশ্বর স্টেশনে পৌঁছাবে। 11:31 আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। ଭାରତୀୟ ରେଳ ସହିତ ଯାତ୍ରା କରିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ঘড়ির কাঁটা এখন সকাল 11:31। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের 6ষ্ঠ স্টপেজ এবং কটকের পরবর্তী স্টপ ভুবনেশ্বর। ভুবনেশ্বরে আমাদের এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 11:20 কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট দেরিতে ভুবনেশ্বর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর সেই সাথে এই ট্রেন কিন্তু লেটে এসছে, তাই কখন ছেড়ে দেবে তার কোনো ঠিক নেই এবং যে কোনো সময় দরজা বন্ধ হয়ে যেতে পারে। তাও 2 মিনিট করে দাঁড়াচ্ছে দেখছি, কিন্তু রিস্ক নেওয়া একদমই উচিত না, এর আগের বার তো বলেইছি, বারবার বলছি। আর ভুবনেশ্বর সম্পর্কে আমি এখন আর কোনো ইনফরমেশন দিতে, যখন ফিরবো তখন আমি ভুবনেশ্বর স্টেশন সম্পর্কে এবং ভুবনেশ্বর এলাকা সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো। আর ভুবনেশ্বর থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে আমাদের যাত্রাপথের 6ষ্ঠ স্টপেজ এবং তার পরবর্তী স্টপ খুর্দা রোড জংশন। আর ভুবনেশ্বর স্টেশনটা দেখো কত বড়, আরে ভাই হবে না কেন, এটা তো উড়িষ্যা রাজ্যের রাজধানী বলে কথা, স্টেশন তো এরকম একটা লুক থাকবেই, তাই না? যাই হোক, তো কথা বাড়িয়ে লাভ নেই, আর কয়েক ঘন্টা পরেই আমাদের শেষ হয়ে যাবে গল্প, ট্রেন যাত্রা খতম। তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে বেরিয়ে যাবো। অ্যাকচুয়াল আমরা এসছি পুরী সিরিজ কভার করতে, আর আমাদের আজকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা দিয়ে কিন্তু শুরু হলো আমাদের পুরী এক্সপ্লোর করবো। যে পুরী এক্সপ্লোরে থাকছে আমাদের 3টে এপিসোড, অর্থাৎ হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি, এবং 1 দিনের মতো আমরা পুরী ঘুরবো। 1 দিন না, হাফ বেলার মতো পুরী ঘুরবো, 6 ঘন্টা 7 ঘন্টার মতো হাতে সময় থাকবে। সেই পুরীটা ঘুরবো, সেটা নিয়ে একটা এক্সপ্লোর ভিডিও থাকছে। আর সেই সাথে আমরা পুরী থেকে ফিরবো কলকাতা, তবে আমি এখন বলছি না কোন ট্রেনে ফিরবো, সেই ট্রেনের একটা ভিডিও হবে। তবে কী ট্রেন তোমরা একটু মনে মনে একটু গেস করো,
তাহলে বুঝতে পারবে। ভুবনেশ্বর ছেড়ে দিল। আমাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, দেখো ভুবনেশ্বর ঢুকে আমাদের ট্রেন ফাঁকা হয়েছে, খালি এইদিকে আর আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর থেকে, মানে পুরীর দিকে এবার এগোচ্ছে, মানে পুরীর রাস্তা ক্রমশ কাছে চলে এসছে। আর 62 কিলোমিটার মতো ডিস্টেন্স এখান থেকে পুরী। আর এইদিকেও দেখো কত সিট খালি হয়ে গেছে, অনেক সিট খালি হয়েছে, মানে ট্রেন যত এগিয়েছে তত দেখছি অল্প অল্প করে সিট খালি হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো পুরী পর্যন্ত সবাই যাবে, পুরী পর্যন্ত গেল না, ম্যাক্সিমাম লোক দেখলাম নেমে গেল ভুবনেশ্বর স্টেশন। কারণ এখানে সবাই হয়তো কাজের সূত্রে আসে, তার জন্য এই ট্রেনটা ধরে, যার ফলে এদের এই ট্রেনটা করে গেলে অনেক সুবিধা হয়, ওই জন্য এই ট্রেনটা এতটা ফাঁকা হয়ে গেল। খুর্দা রোড জংশন। ঘড়ির কাঁটায় এখন সকাল 11:55। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের 7ম স্টপেজ খুর্দা রোড জংশন, অর্থাৎ ভুবনেশ্বরে যেটা পরবর্তী স্টপ। খুর্দা রোডে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল 11:42, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট দেরিতে খুর্দা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। আর নামার তো কোনো প্রশ্নই নেই, এই নেমেছি, উঠে পড়েছি। কোনো সময় দরজা বন্ধ হয়ে যেতে পারে, 2 মিনিট করে সময় দিচ্ছে ওঠার জন্য ঠিকই, কিন্তু নো রিস্ক, বারবার বলে যাচ্ছি। আর খুর্দা যেহেতু জংশন স্টেশন খুর্দা রোড, তাই খুর্দা রোড থেকেও কিন্তু লাইন আলাদা হবে। আমরা যেহেতু ভুবনেশ্বরের দিক থেকে এসেছি, তাই ভুবনেশ্বরের দিক থেকে আসা লাইনটা 3টে ভাগে ভাগ হয়ে যাবে। বাঁ দিকে একটা লাইন চলে যাবে নয়াগড়ের টাউনের দিকে, আর মিডিলের লাইনটা চলে যাবে পুরীর দিকে, অর্থাৎ যেটা আজকে আমরা জার্নি করবো। আর সেই সাথে মেন লাইনটা চলে যাবে বিশাখাপত্তনমের দিকে, অর্থাৎ যেটা হাওড়া চেন্নাই করিডোর নামে পরিচিত। আর খুর্দা রোড জংশন থেকে ছেড়ে আমাদের ট্রেন দাঁড়াবে আমাদের ডেস্টিনেশন, এবং এই ট্রেনের টার্মিনেট স্টেশন সিধা নীলাচল পুরী। খুর্দা ছেড়ে দিল, এরপর পুরী। ওই আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছি একটা লাইন কাট হয়ে বেরিয়ে যাচ্ছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওই যে লাইনটা যেটা চলে যাচ্ছে ওইটাই চলে যাচ্ছে বিশাখাপত্তনমের দিকে, যেটা হাওড়া চেন্নাই করিডোর। নয়াগড়ের একটা লাইন বেরিয়ে যায়, আমি দেখতে পাচ্ছি না। সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। पुरी आनंद विहार। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। कामाख्या पुरी एक्सप्रेस वीकली भाया हावड़ा, शक्ति गोपाल। আর এই মুহূর্তে ক্রস করলো আমাদের ট্রেন সাকিগোপাল স্টেশন, যেটা পুরী থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমরা কিন্তু একেবারে আমাদের গন্তব্যের কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণ পরে শেষ করবো আমরা যাত্রা। আর 2-1টা স্টেশন হয়তো ক্রস করবে, তারপরেই আমরা পৌঁছাবো পুরীতে। আর যা টাইমিং আছে মনে হচ্ছে একদম অন টাইমেই ট্রেন ঢুকিয়ে দেবে, কিন্তু ট্রেন খুব ভালো টানছে। তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে হয়তো একবারে ডাইরেক্ট দেখা হচ্ছে পুরীতে। স্ক্যানিং দিলে টিকেটের মধ্যে ওটা বেরিয়ে যাচ্ছে। যদি এইটা ছোট টিকেটের মধ্যে প্ল্যাটফর্ম টিকেটের মধ্যে যদি স্ক্যানিং দিয়ে যদি বেরিয়ে যেতে তো স্লিপার টিকেট কোনো টিকেট আছে আইডিয়া কেন পয়সা নেব, আইডিয়া টাকা না দিয়ে ওটাকে স্ক্যানার বানিয়ে দেবো। এখানে আইডিটা দিচ্ছি আমি, সেখানে 12:41। এটা আমি ওই ইউটিউব চ্যানেল দিয়ে ইউজ করি, ইউটিউব চ্যানেলটা আছে।
আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন দুপুর 12:41। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো এই ট্রেনের টার্মিনেট স্টেশন এবং আমাদের ডেস্টিনেশন শ্রীধাম নীলাচল পুরী স্টেশনে। তো পুরীতে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল দুপুর 12:35, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট দেরিতে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আর সেই সাথে শেষ হলো আজকে আমাদের হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। তো সৈকতদা সামনে আছে, তো সৈকতদার কাছ থেকে একটু মতামত নিয়ে নিই। দুজন তো সবসঙ্গে আজকে আমাদের রয়েছে। খুব ভালো লাগলো। একটু লেট ট্রেন, 10 মিনিট লেট নয়, আমরা পুরীতে নেমে গেছি। আলটিমেটলি জার্নি খুব ভালো হলো। হ্যাঁ, জার্নির দিক থেকে আমি যদি বলি আমারও বেশ ভালোই লাগলো, খুব একটা খারাপ না, বেশ ভালোই। 6.5 ঘন্টার মধ্যে, মানে 6 ঘন্টা 25 মিনিটের মধ্যে যে আমরা পুরী চলে এসেছি, বা 6.5 ঘন্টা, এটা যথেষ্ট। যাই হোক, এবার আমরা পুরী স্টেশনের বাইরে বেরোবো। পুরী স্টেশনের মানে ইন্টিরিয়ারটা বাবা কি চেঞ্জ পুরী স্টেশন, দারুণ চেঞ্জ। আর চলে এসেছি আমরা পুরী স্টেশনের বাইরে। এটা হচ্ছে পুরী স্টেশনের আউটার। তোমরা দেখতে পাচ্ছ কি চেঞ্জ হয়ে গেছে। আমি 15 বছর পর পুরী এলাম, 2009 সালের পর আজ 2024 সাল, 15 বছরের ডিফারেন্স এই পুরীতে আসার। তো তোমাদেরকে পুরী স্টেশনের বাইরেটা দেখিয়ে রাখলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তো তোমরা সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিও থেকে তারা কিছু ইনফরমেশন নিতে পারে। আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে তোমরা ক্লিক করে রাখবে, কারণ আমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিও এখানের মধ্যেই শেষ করছি, আবার দেখা হবে। তবে এর পরের পর্ব আমাদের পুরী স্টেশন থেকে শুরু হবে আমাদের হাফ বেলার মতো পুরী এক্সপ্লোর, যেখানে পুরীর মন্দির, পুরী সি বিচ এবং সময় যদি থাকে জগন্নাথের যে মাসি পিসি বাড়ি সেটাও দর্শন হবে, কাকাতুয়া বাজার সেগুলো আমরা দর্শন করবো। তো তার জন্য আমরা এখান থেকে একটা নেবো অটো নিয়ে আজকে আমরা করবো কিন্তু পুরী এক্সপ্লোর। তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের পর্ব পুরী এক্সপ্লোর। আলবিদা।